স্যার প্লিজ এমন করবেন না, এভাবে আমার সর্বনাশ করবেন না, আমি মরে যাব। আমার কাছে আসবেন না। মেয়েটির আর্তনাদ যে ছেলেটি শুনতে পেল না। সে তার শারীরিক ক্ষুধা নির্বাণের ব্যস্ত। কে শোনে কার কথা? সে তো তার কাজের ব্যস্ত। একসময় মেয়েটি নিজের সব হারিয়ে জ্ঞান হারিয়ে পড়ে রইল অন্যদিকে। ছেলেটিও নিজের কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ছেলেটির ঘুম ভাঙল নিজের এভাবে উন্মুক্ত অবস্থা দেখে তাড়াতাড়ি করে উঠে বসলো পাশে। তাকাতেই দেখতে পেল একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এটা দেখেও না দেখার মতো করে চলে গেল ওয়াশরুমে। যাওয়ার আগে কাউকে ফোন করে বলে গেল, জাস্ট 5 মিনিট এর মধ্যে আমার রুমে একজন ফিমে ডক্টর অ্যান্ড সাল্ভ পাঠাও। এই রিপিট, জাস্ট 5 মিনিট, মাইট ইট। এই বলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে একজন ডক্টর এবং একজন মেয়ে সার্ভ এলো। প্রথমে মেয়ে প্রথমেই মেয়ে সার্ভটি মেয়েটিকে ক্লিন করিয়ে সাথে বেড পরিষ্কার করে চলে গেল। ডক্টর মেয়েটির অবস্থা দেখে আতঙ্কে উঠল। মেয়েটির অবস্থা খুব নাজেহাল, খুব বাজে অবস্থা। অনেক কষ্ট করে মেয়েটির জ্ঞান ফেরানো হলো। মেয়েটি উঠে বসতে চাইলেও অনুভব করলো তার সারা শরীর ব্যথায় জর্জরিত। সে নড়তে পারছে না। নিজের এমন অবস্থা দেখে মেয়েটি হু হু করে কেঁদে কান্নায় ভেসে পড়ল। মনে পড়ে গেল কালকে রাতের অভিশপ্ত ঘটনা। ডক্টর কোনো মতে মেয়েটিকে সামনে নিল। প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এমনভাবে ভেঙে পড়বে না। বি স্টোয়ারিং গার্ল, তুমি এখন অসুস্থ, এমন কান্না করো না, এতে আরও দুর্বল অনুভব করবে। প্লিজ শান্ত হও, বাচ্চা কান্না থামাও। ওনার কথা বলার মাঝে পিছন থেকে বসে এলো একটা গম্ভীর একটা কণ্ঠস্বর, স্পট ক্রাইং দিস গার্ল গাই অফ ইয়ার। তোমাদের মতো মেয়েদের তো এটাই কাজ, বড়লোক দেখে ফাঁসিয়ে পড়ে ভালো সাজার নাটক করো। আমি আমার ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, কত চাও বলে নিয়ে তোমার এই সস্তা নাটক বন্ধ করো। স্টাফ ফাও অফ ইয়ের ড্রামা। আবার কর্কশ কণ্ঠে বলে উঠল ডক্টর, আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে তা হলো আসতে পারে। ডক্টর আর কি বলবে, তিনি নীরবে রুম থেকে বের হয়ে গেল। উনি বের হওয়ার সাথে সাথে রুমে প্রবেশ করলো ইহতি এর পিএ ঈশান। ঈশান স্যারের এমন রাগান্বিত কণ্ঠ শুনে চমকে উঠল ঈশান। জি স্যার, জি জি স্যার। মাহেরার দিকে ইশারা করে বলল, দেখো এই মেয়ের কত টাকা চাই, দিয়ে বিদায় করো একে। এইসব রাস্তার মেয়েদের আমি হেট করি। আমি যেন একে আর আমার অফিসে না দেখি। যত সব থার্ড ক্লাস গার্ল, রিডিকিউলাস, বলে হন হন করে বেরিয়ে গেল। মেয়েটির এমন কথা শুনে বাকশক্তি হারিয়ে ফেলল। কি বলবে এই লোক? একটা মেয়ে তার নিজের ইচ্ছেই নিজের স্বস্তি বিসর্জন করে কি সব মেয়েটা কি একটা লোভী হয়? একটা প্রশ্নের কোনো উত্তর মাহেরা জানায়নি। হ্যাঁ, মেয়েটা না মাহেরা, পুরো নাম মাহেরা শেখ। মাহেরা মধ্যবর্তী পরিবারের মেয়ে। খুব ছোটবেলা মাকে হারিয়ে এরপর বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। উর্মি মাহেরার বাবার ফুফাতো বোন ছিল। মাহেরা যখন থেকে বুঝতে শিখেছে সেই থেকে দেখে এসেছে ওর বাবা ওর মাকে খুব অত্যাচার করতো। এভাবেই চলতে চলতে ওর মাও নিজে পথ দেখে বিয়ে করে নিজের ছোট ছেড়ে অন্যতম চলে যায়। ওর বাবা মাহেরার মা থাকাকালীন নাকি ওর সৎ মাকে বিয়ে করেছিল লুকিয়ে। মা যদি না থাকে বাবা আসবে কোথা থেকে? সবাই সবার রাস্তা খুঁজে নিলেও ওর জীবন কখনো আলোয় দিশা দেখতে পেল না। মা ছেড়ে যাওয়ার পর সৎ মায়ের অত্যাচার কোনো রকম বেঁচে আছে। বাবা তো কখনো খোঁজও নেয় না বেঁচে আছে কিনা। তাই একমাত্র সন্তান ওর সৎ ভাইয়ের অনুভব শেখ ওর দিকে ফিরেও তাকায় না। যতদিন ওর দাদি বেঁচে ছিল ততদিন ওকে কেউ দেখার মতো ছিল। সে মারা গেছে নাকি? মাহিম এসএসসি পরীক্ষার বছরের পর থেকে অনেক চেষ্টা করেছে, নিজের লেখাপড়া খরচ চালিয়ে যাচ্ছে। দাদি থাকাকালীন ওর বাবা কোনো রকম ওর খরচ বহন করতেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর সে কেমন এলোমেলো হয়ে গেছে। ঈশান মাহিরার কাছে এলো। বনু তুই ঠিক আছিস তো? কথাগুলো বলতে গিয়ে ওর কণ্ঠ কেঁপে উঠল। কি ভাগ্য মেয়েটার কেউ একটু ভালোবাসবে না, সবাই অপমান করে আঘাত করে। ছোট থেকেই মেয়েটা খুব দুঃখী। শত কষ্ট হলেও কখনো মুখ ফুটে কিছুই বলতে পারে না, শুধু নিজের ভেতরে চেপে রাখে। কেউ যদি একবার ওর ভিতরটা দেখতে পেত তাহলে ওকে কেউ এভাবে বারবার ভাঙতে পারতো না। মাহেরা শুধু মাথা নাড়িয়ে হা জানালো ওর ঠিক আছে। চোখ থেকে পানি পড়া থামছে না। সুন্দর মুখটা অতিরিক্ত কান্নার ফলে লাল হয়ে ফুলে উঠেছে। ঈশান
হলো মাহেরার কাজিন, ওর ফুপির ছেলে। ও মাহেরাকে এই কাজের ব্যবস্থা করেছে। যেহেতু মাহেরার বয়স অল্প, তাই এই কোম্পানিতে ছোট একটা পজিশনে জব করে আর একটা পুরো অবস্থা করে দিয়েছে ঈর্ষা। মাহেরার এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, এখনও ওদের ক্লাস শুরু হয় নাই। বুঝতেই তো পারছেন, এত কম লেখাপড়া এই বাজে তেমন বড় কোনো চাকরি করা সম্ভব নয়। আজকে যারা সাথে মাহিরার এমন ঘটনা ঘটেছিল, তিনি এই কোম্পানির ওনার, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কর্ণধর আইভান চৌধুরী ইহাতিস। এই ব্যক্তি যথেষ্ট আর্গেন্সড, বদরাগী, গম্ভীর একজন পার্সন। এর কথা মানুষ বলে গণ্য করে না। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এখন থেকেই ইহতিস ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হতে এত বড় একটা ঘটনা ঘটিয়ে, তবে তার কাছে নতুন কিছুই নয়, এমন কাজ প্রায়ই করে থাকে। এক লম্বা বকাটে একটা ছেলে, পবিত্র চরিত্রের অধিকারী কিনা। কিছুক্ষণ পর মাহিম ঈশানকে জিজ্ঞেস করলো, ভাইয়া বাড়ি থেকে কি কেউ আমার খোঁজ করেছে? হ্যাঁ বনু মামা নিয়েছে। এই কথা শুনেই মাহিম খুশি হয়ে গেল। তার বাবাও তার জন্য চিন্তা করে ভেবেই মনটা আনন্দে ভরে উঠল। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকলো না। ঈশান পুনরায় আবার বলল, তোকে আর যেন ওই বাড়ির আশেপাশে না দেখি, তাই বলছে যে মেয়ে বাড়ির বাইরে রাত কাটায়, এমন নষ্টা তিনি ঘরে রাখবেন না, তাই তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাগুলো শুনে মাহেরা নিজের ওপর একটা তাচ্ছিল্য হাসি দিল। ওর মতো অভাগা কপালের সুখ, এটা মানা যায় না। তা হলেও তাই বিশেষ আশ্রয়টুকুও হারালো। নিজের ঠিক করে বলল, আচ্ছা ভাইয়া, তুমিও কি আমাকে নষ্টা মেয়ে ভেবে, তাই না? আবারও ভাবেই না কোনো, কারণ আমি তো নষ্টা মেয়ে, সেটা প্রমাণ চোখের সামনে। বনু ভাইয়া, তুমি কি আমাকে একটু সাহায্য করবে কি বনু, বল। আমাকে একটু মীরাকে ফোন করে নিয়ে যেতে বলো না, এই সাহায্যটুকু করে দাও। মীরা মাহেরা বেস্ট ফ্রেন্ড, ওদের পরিবারের সবাই মাহেরাকে নিজের মেয়ের মতোই দেখে। সবাক অনেক আগে থেকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মাহেরা যায়নি। তবে আজকে ওকে যেতে হবে। সেই দিন এরপর কেটে গেল 2.5 মাস। অনেক দিন ধরেই মাহেরার শরীরটা ভালো যাচ্ছে না। আজকে ডক্টর দেখতে গিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে। ও আন্তঃসত্ত্বা। সেই দিন এরপর কেটে গেল 2.5 মাস। অনেক দিন ধরেই মাহেরা শারীরিক ভালো যাচ্ছে না, প্রায়ই অসুস্থ থাকছে, খেতে পারছে না, কোনো কাজে মন বসাতে পারছে না। মীরা মা এই ব্যাপারগুলো লক্ষ্য করছে, তবে তিনি আবার ভাবছে তার ধারণা ঠিক হতে পারে না। তাই তিনি বেশি জোর দিয়ে ডক্টর দেখাতেও বলে নাই। আজকে সব দিনের তুলনা মেহরার শরীরটা বেশ খারাপ। কিছুক্ষণ আগেই মাথা ঘুরিয়ে পড়ে গেছে। এটা নিয়ে মীরাদের পরিবারের সকলে চিন্তা হয়ে পড়েছে। মীরার মা মাহেরার কাছে এসে বুঝিয়ে বলেন, মাহিমা চল, আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি, তুইও আমার সাথে চল। মামনি, আমি ঠিক আছি, তুমি শুধু এত চিন্তা করো না আমাকে নিয়ে। শরীর দুর্বল, তাই এমন মনে হচ্ছে। আমি ঠিক আছি, তুমি চলে যাও। আমার এখন যেতে ইচ্ছে করছে না। না, তুই আজকেই আমার সাথে যাবি, এটা আমার শেষ কথা। আমি এই নিয়ে কিচ্ছু শুনতে চাই না। উনি এই বলে মাহেরার রুম থেকে বেরিয়ে গেল। কি আর করার, মাহিমকে বাধ্য হয়ে ডক্টরের কাছে যেতে হলো। চৌধুরী ম্যানশন। ঈশান ইহতিস কোথায়? আজকে এত বড় একটা দিনের ওর থেকে এমন ব্যবহার আশা করা যাচ্ছে না। ইহতিস এর বাবার এমন রেগে কথা বলায় ঈশান আঁতকে উঠল। ঈশান নিজেকে সামনে কোনো রকমে বলল, আমি সত্যি জানি না ইহতিস স্যার কোথায় আছে। মিস্টার আরবাজ চৌধুরী আবার চিৎকার দিয়ে বলে উঠলেন, মজা হচ্ছে আমার সাথে? তুমি জানো না ইহতিস কোথায়? ও যেখানে যায় তোমাকে না বলে কোথাও যায় না, তাই মিথ্যে বলার চেষ্টা করবে না একদম। আপনার ছেলে চরিত্র তো ফুলের মতো, তাই সারা রাত কোথায় ছিল তার ঠিকানা আমাকে দিয়ে রাখেছেন। যত সব কাণ্ড এই সব বড় লোকেদের। মনে মনে এই কথা বলেও মুখে বলল, আঙ্কেল আমি সত্যি জানি না স্যার কোথায় আছে। কালকে থেকে স্যারের ফোন বন্ধ। কালকে কোথায় জানি হঠাৎ করে চলে গেছে, আর শুধু যাওয়ার আগেই বলে গেছে যেন সে নাকি আগামী 2 দিন ফিরবে না। সবাই আমার সাথে মজা করছে। তুমি যাও, পরে কথা হবে। ওনার আদেশ পেয়ে ঈশান জায়গা ত্যাগ করলো। আজকে সন্ধ্যায়
ইউএসের এঙ্গেজমেন্ট পার্টি আয়োজন করা হয়েছে আর যাকে নিয়ে এত মাতামাতি তার কোনো খোঁজ নেই। অন্যদিকে পরিস্থিতি আর ভয়াবহ। মাহিরা মীরা মায়ের কথা মতো ওনার সাথে ডক্টর দেখাতে এসেছে। ডক্টরে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছে। মাহিম সেইগুলো করার জন্য অন্য রুমে গেছে, সাথে মীরাও আছে। আর মীরার মা এখনও ডক্টর তার কাছে বসে আছে। ডক্টর মীরা মাকে জিজ্ঞেস করলো, পেশেন্ট কি আপনার মেয়ে মিসেস? ওনার সহজ সরল উত্তর, হ্যাঁ, ওই আমার মেয়ে। ও আচ্ছা, উনার হাজবেন্ড কোথায়? উনি আসেন নাই কেন? এত বড় একটা সুখবর ওনাকে প্রথম দেওয়া যেত। মীরা মা ডক্টরের কথা শুনে অবাক। উনি নিজেকে সামলাতে ফের বলতে লাগলো, কি বলছেন ডক্টর? ওর হাজবেন্ড কোথায় থেকে আসবে? ওর তো এখনো বিয়েই হয়নি। মানে আপনি কি বলছেন বিয়ে হয়নি? মানে কি উনি তো প্রেগনেন্ট। কেন আপনারা জানেন না উনি প্রেগনেন্ট? ওনার বিয়ে না হলে এটা কি করে সম্ভব? এর জন্য আমি ওনাকে শিওর হওয়ার জন্য টেস্টগুলো করতে দিয়েছি। কথা বলার মাঝে ওনার মুখে বিস্ময়ক ছাপ ফুটে উঠেছে। আচ্ছা, আমি দেখছি। মীরামা এই কথা বলে ডক্টরের রুমে থেকে বেরিয়ে গেল। উনি বেরিয়ে দেখলো মীরা আর মাহেরা ওয়েটিং রুমে বসে আছে। ওদের কাছে এগিয়ে গিয়ে বললে, মীরা, মাহেরা আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক মতো উত্তর দেবে। মাহেরার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। ওর মন যা বলছে তা সত্যি না হয় বারবার আল্লাহকে ডাকছে। তিনি নিজেকে ঠিক করে বলেছে, ডক্টর বলছে মাহি প্রেগনেন্ট। কথাগুলো মনে মাহেরা ঝরঝর করে কান্না করে দিল। ওর তো এমন কিছু চায়নি। কি হবে এই নিষ্পাপ প্রাণটা? ওর তো কোনো দোষ নাই। কিছু জঘন্য মানুষ ভুলে মাসুলও কেন দেবে? মাহিম ভাবনার মাঝে মাহিমের মা বলে উঠল, এই সব সত্যি হলে কি করে হয়েছে? মাহেরা মা, আমায় সব খুলে বল। কে তোর এমন সর্বনাশ করেছে মা? ভয় পা না, আমি তোর পাশে আছি। আমি তোর হয়ে লড়বো। মীরামায়ের মতো এমন মানুষ হয়তো খুব কম আছে যে অন্য সন্তানকে নিজের ভাবতে পারে। যেখানে মাহেরার মা বাবা নিজেদের সুখের জন্য ওকে ত্যাগ করেছে, আর সেইখানে উনি এই সময়ে মাহেরার পাশে দাঁড়িয়েছে। মাহিম এবার মীরামাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, বিশ্বাস করো মামুনি, আমি বাজে মেয়ে নয়, আমি খারাপ নই, আমি টাকার জন্য এমন কোনো খারাপ কাজ করিনি। বলতে বলতে জ্ঞান হারালো মাহেরা। মীরা, তুই জানিস ওর সাথে এমন কে করেছে? মীরা চুপ। মীরা, আমি ধরে নেব তুমি সব জানো। বলছে বলেছ না? না কেন, ওর সাথে কি হয়েছে? মীরা আর চুপ থাকতে পারলো না। 2.5 মাস আগে সব ঘটনা ওর মাকে খুলে বলল। উনি এই সব শুনে ভেঙে পড়লো। এইটুকু একটা মেয়ে এতদিন এত যন্ত্রণা মুখ বুজে সহ্য করে গেছে, উনি আর ভাবতে পারছেন না। চোখের পলকে কেটে গেছে 24 ঘন্টা। মাহিম কালকের ঘটনার পর থেকে চুপ করে গেছে। ফিরে কারো সাথে কোনো কথা বলে নাই। সবার অনেক ডাকলেও দরজা খুলে নাই। কিছুক্ষণ আগেই মাহিম ঘর থেকে বেরিয়ে এসে বাসায় ঘরে বসলো। মামুনি, আমি ঢাকা ব্যাক করছি আজকেই। আমার কিছু হিসাব নেওয়ার আছে কারো কাছ থেকে। ওর কাছে সবাই চুপ করে গেল। মীরামা ওর কাছে এসে বলল, আমি জানি আমার মেয়ে যা করবে ভালোর জন্যই করবে। একটা কথা মনে রাখিস, আমি সব সময় তোর পাশে আছি, তাই তুই ভয় পাবি। দোয়া করবো মামুনি, আসছি আমি। বলে বেরিয়ে গেল মাহেরা। ঈশান ভাইয়া চেনা কণ্ঠস্বর শুনে পেছনে ফিরল ঈশান। তুই বনু কেমন আছিস? ভাইয়াকে কি একবারও মনে পড়েনি? না এতদিন? মাহিম সব অভিযোগ শুনলো ভাইয়ের, তাও কিছু বলল না। ভাইয়া তো স্যার কোথায়? কেন বনু? আইভান চৌধুরী ইফতির স্যার ভালো মানুষ তো। মুখোশ দায়ী নোংরা মানুষটা কথা বলছি। এভাবে বলিস না, কেউ শুনলে সমস্যায় পড়ে যাবি। মাথা ঠান্ডা কর বনু। কি হয়েছে বনু, আমায় বল। এমন আদরে কথা শুনে মাহিরা কান্না ভেঙে পড়লো। ভাইয়া আমি প্রেগনেন্ট। ওই নোংরা লোকটার বাচ্চা আমার গর্ভে। আমি এখন কি করব বলো না ভাইয়া। কি পরিচয় দিব এই বাচ্চার? বলবো ওই অবৈধ বাচ্চা? আমি কি করে মা হয়ে ওর জীবনটা নষ্ট করব? কান্না করিস না বনু, চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি। স্যার আসবো? ইয়েস, কাম ইন। হোয়াটস ইয়োর প্রবলেম ঈশান? আমি বলছি না আমাকে কেউ এখানে যেন ডিস্টার্ব না করে। তাও কেন? তুমি সম্পূর্ণ কথা শেষ করার আগে
কারো কণ্ঠ শুনে থেমে গেল। আমি প্রেগনেন্ট। আপনার বাচ্চা আমার গর্ভে। হোয়াট? কি বলছিস যাতা? এই মেয়েকে ঈশান স্যার স্যার বলার আগেই ইফতিস বলে উঠল, এই বাজারের মেয়ে তোকে না টাকা দিয়ে আউট করেছিলাম? ওই বুঝেছিস টাকা কম পড়ে গেছে তাই আবার নাটক করতে এসেছিস? ঈশান, একে টাকা দিয়ে আমার চোখের সামনে থেকে আউট কর। রিডিকিউলাস! আমি টাকা চাই না, আমি আমার বাচ্চার পরিচয় চাই। এই মেয়ে কি বলবি পরিচয়? হাঁ হাসালি? কার বাচ্চা বলেছে আমার বাচ্চা? টাকা দেওয়ার পরও নাটক মারাস নষ্টা মেয়ে। এমন কথা শুনে ঈর্ষা না চুপ থাকতে পারল না। স্যার, আপনি এতটা নিচে নামবেন না। আমার বোন এমন না, এই সত্যিটা আপনার ভুলের চিহ্ন। জাস্ট শাট আপ। আমি তোর কাছে কোনো এক্সপ্লেইন চাচ্ছি না, চুপ থাক। ওকে মানছি আমার বাচ্চা। শুনে মাহিরা খুশি হলো, তবে সেটা বেশিক্ষণ থাকলো না। ঈশান, ওকে কিছু টাকা দিয়ে দে, যত চাস। এরপর ওনাকে নষ্ট করে ফেলতে বল। নাও গেট লস্ট। মাহিরা এমন কথা শুনে খুব ঘৃণা হচ্ছে। একটা লোক কতটা নিচে নামলো, নিজের বাচ্চাকে মারতে চায়। আপনি খুব প্রস্তাবে আজকে এই ব্যবহারের জন্য অপেক্ষা করুন। আপনাকে ছাড়বে না। আর আমি আমার সন্তানকে জন্ম দেবে। আপনি ওকে পাওয়ার জন্য একটু ছোঁয়ার জন্য ছটফট করবেন, কিন্তু পাবেন না। আসি, ভালো থাকবেন আর সময় বদলে অপেক্ষা করবেন। ঈশান, এই মেয়ে যেন আমি কোথাও না দেখি। একদম জানে মেরে দেব। আমি বিয়ে করেছি আমার ভালোবাসাকে, আমি যেন এই সন্তানকে নষ্ট মাঝে ঝামেলা বাজাতে আসতে না দেখি। মাহেরা এই সব শুনে কান্না করতে করতে বেরিয়ে গেল। কে জানে সামনে মাহিম যাওয়ার পর থেকে মীরা মা শুধু কান্না করে যাচ্ছে। মেয়েটা হঠাৎ কোথায় গেল, কাউকে কেন কিচ্ছু না জানিয়ে? কে জানি টাকার কাছে গেছে। মীরার দিকে তাকিয়ে বলল, মীরা মা, একবার ঈশানাকে ফোন দিয়ে দেখ না, মেয়েটা ওর কাছে গেছে কিনা। ওর একটা মেয়ে হয়ে এতটুকু কি করতে পারে? তার উপর আমার শান্ত মেয়েটা। এই ঘটনা পুরোপুরি ভেঙে পড়েছে। আচ্ছা মা, আমি ঈশান ভাইকে ফোন করে দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি ফোন কর। ঈশান যখন ফোনটা ধরে ওই পাশ থেকে কিছু বলার আগেই মীরা বলে উঠল, ঈশান ভাই, মাহিম কি আপনার কাছে গেছে? জানেন তো, আমার বান্ধবী খুব ভেঙে পড়েছে। বলতেই পারছে না কেন এই অসহায় মেয়েটার সাথে এমন হয় সব সময়। ঈশান বলল, শান্ত হও মীরা, কান্না কোনো সমস্যা সমাধান নয়। হ্যাঁ, মাহেরা আমার এখানে এসেছিল, কিন্তু অনেক আগেই চলে গেছে। এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। ঈশানের আগে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। এরপর আবার বলল, মীরা, আমার বোনটাকে দেখে রেখো, ও খুব ভেঙে পড়েছে। আমি এক হতভাগা ভাই ভাই হয়েও নিজের বোনকে সাহায্য করতে পারছি না। জানো তো, যাদের মা বাবা থাকে না তাদের জন্য বাকি আত্মীয় স্বজনও মারা যায়। মীরা, আমার বোন যা সিদ্ধান্ত নেবে তাতে ওকে একটু সাপোর্ট করা, ভালোবাসা দিয়ে আগলে রাখো। এখন যে ওর কাছে বেঁচে থাকাটাই বিষাক্ত মনে হচ্ছে। জানো জানো যাওয়ার আগে আমার সাথে আমার বোনটা কোনো কথা বলে যায় নাই। কথাগুলো বলতে বলতে ঈর্ষান কান্না করে দিল। ওদের কথার মধ্যে বেল বেজে উঠল। মীরামা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে একটা অসহায় ভেঙে ঘুমিয়ে যাওয়া মেয়ে মাহেরা। চোখ থেকে পানি প্রহর বয়ে যাচ্ছে, চোখ মুখ ফুলে উঠেছে। মীরামা মাহেরাকে এমন দেখে ঝাপটে নিজের বুকে জড়িয়ে নিল। মাহি মা, তুই কান্না করছিস না? আর কেউ তোর পাশে না থাকলেও তোর মামুনি তোর পাশে থাকবে। এই কথা শুনে মাহেরা কান্না বেগ আরও বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, মামুনি, এই নিষ্পাপ প্রাণটা কি দোষ? ওকে কোনো সবাই মারতে বলেছে? ও তো কোনো অন্যায় করেনি, তাও কেন সবাই ওকে মারতে বলেছে? উনি ওকে মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, তোকে কে কি বলেছে মামুনিকে বলবি না? মাহেরা চুপ। আচ্ছা, তুইও কি বাচ্চাটাকে মেরে ফেলতে চাস? চল তাহলে আমার ডাক্তারের কাছে যাই। না না মামুনি, তুমি কি বলছো? আমি ওকে বাঁচাতে চাই, পৃথিবীর আলো দেখাতে চাই। না, কেউ ওকে আমার কাছে থেকে কেড়ে নিতে পারবে না। হঠাৎ মাহির এমন উত্তেজিত হয়ে পড়ায় মীরার মা ঘাবড়ে গেল। এর মধ্যে মাহি জ্ঞান হারিয়ে ঢলে পড়ল ওনার কোলে। ডক্টর ডাকা হলো, তবে এখনও ওর জ্ঞান ফিরল না। মীরার মা ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, না ডক্টর, মেয়েটা ঠিক হয়ে যাবে তো? দেখুন মিসেস খান, ওর মেন্টাল অবস্থা খুব খারাপ। এখন আপনারা সবাই ওর দিকে বেশি খেয়াল রাখবেন। ওকে এখন পুরো বাচ্চাদের মতো দেখভাল করতে হবে। আর ও যখন কখনো বেশি উত্তেজিত হয়ে না পড়ে, তার মা এবং
বাচ্চার ক্ষতি হবে। ওকে কোনো কিছুর জন্য প্রেশারাইজ রাইজ করা যাবে না। এই বলে ডক্টর ঘর থেকে বেরিয়ে চলে গেল। কেটে গেল অনেকগুলো সেকেন্ড, অনেকগুলো ঘন্টা, দিন, সপ্তাহ, এরপর কিছু মাস। মাহেরার জন্য প্রত্যেকটা দিন একটা একটা পরীক্ষা সামাল দিচ্ছে। সমাজের মানুষ থেকে পাওয়া তিক্ত বাণীগুলো বাঁচার আশায় প্রায় কেড়ে নিয়েছে, কিন্তু ওর ছোট প্রাণটার জন্য ওর সব মুখ বুজে সহ্য করে গেছে। আজকে দুপুরের দিকে মাহেরাকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে। সেখানে মাহিম জন্ম দিল ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, যাকে আজকে সমাজ বৈধ বলে গণ্য করে। আসলে কি তাই? ও কি সত্যি বৈধ, অবৈধ? ঈশানকে মীরা ওই খবরে জানিয়েছে ঈশান মাহেরার মেয়ে হয়েছে। শুনি খুশিতে কান্না করে দিল। কিছুদিন আগে মাহেরা ওর বাবাকে দেখার জন্য অনেক কান্না করেছিল, কিন্তু ওর মহাব্যক্তিত্ব কোনো কিছু না জেনে নিজের মেয়েকে নষ্ট তকমা দিয়ে মীরার মাকে ফিরিয়ে দিয়েছে। সেখানে মীরা পরিবার শুরু থেকে মাহেরার পাশে আছে। ইহতিশ কাজ করছিল, তখন কেবিনে ঈশান অনুমতি নিয়ে ঢুকলো। স্যার, কথা ছিল। কাজ করতে করতে জবাব দিল, কি কথা বল? স্যার, আপনার একটা মিষ্টি দেখতে মেয়ে হয়েছে। স্যার, চলুন না একটা বার গিয়ে দেখতে আসবো। তোর সাহস কি করে আমাকে এই কথা বলার? ও নষ্টা মেয়েটার কার না কার বাচ্চা আমার বলে চালিয়ে দিচ্ছে, আর তুই তাকে আমার বাচ্চা বলছিস? আমার সাথে যেমন না করেছিস দেখে গিয়ে আবার। স্যার প্লিজ চুপ করেন, আমার বোন এমন না। স্যার দেখবেন পরে আবার প্রস্তাবে না হয় এর জন্য। আসি স্যার, ভুল হলে মাফ করবেন। এই বলে ঈশান কেবিন থেকে বেরিয়ে চলে গেল। ওদের এই কথোপকথনের বাইরে থেকে সব শুনেছে ইশতিশের বাবা। ইশতিশ বেরিয়ে যেতে নিলে ওকে আটকে জিজ্ঞেস করলো, ইশতিশ, ঈশান কি বলে গেল? কার মেয়ে? আব্বু, পরে কথা বলছি, এখন একটা জরুরি কাজ পড়ে গেছে বলে কোনো কিছু অপেক্ষা না করে বেরিয়ে গেল। রাত আনুমানিক 12:30 বাজে। তখন কেউ দরজা খুলে মাহেরার রুমে ঢুকে পড়ল। তখন ওর ঘুম ভাঙলো। পাশ কাটিয়ে বসে থাকতে দেখে আঁতকে উঠল। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই আগ্রহগ্রন্থ বলে উঠল, তুই যদি তোর মেয়েকে বাঁচতে চাস তাহলে এই শহর থেকে বিদায় হ। আর কেউ যেন এই বাচ্চার সম্পর্কে কিছু জানতে না পারে। বাঁচতে হলে মুখ বন্ধ রাখ, সুইটহার্ট। টাকা ভালো, টাটা, ভালো থাকিস। চলে গেল আন্তগন্ত। এই কথাগুলো মাহিম চিৎকার দিয়ে বলল। ওর চিৎকার শুনে মীরা মা নার্স দৌড়ে ওর রুমে এলো। এসে ওরা শুনতে পেল, মামুনি আমার মেয়েটাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে চলে যেতে হবে অনেক দূরে। বলতে বলতে আবার চেতনা হারিয়ে ফেললো। সময় বাহানা দেখতে দেখতে কেটে গেল 5টা বসন্ত। ওর দিন ওই পর মাহিমা বরিশাল ছেড়ে চলে গেছে। আজকেই ঈশানী আর ঈশার চট্টগ্রামে যাচ্ছে একটা জায়গা দেখার জন্য। ওইখানে নতুন একটা অফিস তৈরি করা হবে। জায়গাটা কিছু গ্রামের দিকে, আবার পুরোপুরি গ্রাম নয়। ওই জায়গাতে তেমন কোনো বড় স্থাপনও নেই। ইহতীশ রায় প্রথম ওই জায়গায় অফিস তৈরি করবে। ও বর্তমানে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই রাস্তা দিয়ে ছোট একটা বাচ্চা তার পিছু সঙ্গী নিয়ে আসছে। হঠাৎ একটা বাচ্চা মেয়ে গাড়ির সামনে এসে যাওয়ায় ঈশান গাড়ি ব্রেক করতে, তাতে বাচ্চা মেয়েটি বেশ কোনো ক্ষতি না হলেও অনেকটা আঘাত পেয়েছে। মেয়েটির বয়স বেশি হবে না, মানে মনে হয় 5-এর বেশি হবে না। ছোট মেয়েটি পুতুলের মতো দেখতে। ব্যথা কারণে কারণে ফসা মুখটি লাল হয়ে গেছে। চুলগুলো বেশি না বড় না, কাদা পর্যন্ত। চুলগুলো দুটি ঝুঁটি করা, আর সাথে দুই পাশে 2টা পুতুল ক্লিপ লাগানো। পুরাই ডল, যে দেখবে তার চোখ ফেলতে পারবে না। ইস্তিনের মতো মানুষের এইসব ঝামেলা সহ্য হচ্ছে না। বিরক্তি, বারবার বাইরে তাকিয়ে দেখছে কে কান্না করছে। এইবার বিরক্তি হয়ে ঈশানকে বলে উঠল, ঈশান, এদের কান্না নাটক বন্ধ হলে নেমে গিয়ে এই আবর্জনা গড়িয়ে সামনে থেকে সরা। ঈশান চলে বাচ্চা মেয়েটির কাছে। এতক্ষণ ইশতিশের ভয়ে পেয়ে যেত। ঈশান যেতে এতক্ষণ বাইরে কথা অপেক্ষায় ছিল, আর এদিকে এতক্ষণ কান্না করছিল। ইহতিশ এর কথা শুনে কান্না বন্ধ করে রাগী লুক নিয়ে তেতে উঠল ঈশানের দিকে। অবস্থা খারাপ দেখে মেয়েটি থেকে বসে অনেকটাই বড় একটা মেয়ে এগিয়ে এসে ওর হাত ধরে টেনে নিয়ে একটু দূরে গেল। বলল, তিশু বোন, বাড়ি চল, এই গাড়িওয়ালাদের সাথে লাগতে যাস না।
পরে তোর মা কাছে খবর গেলে তোর পিঠে লাঠি ভাঙবে। প্লিজ বোন আজ ঝামেলা বাড়াস না। তুই চুপ করে আপু, লোকটা কি বলবো শুনলে আমার নাকি আবর্জনা। আমার মায়ের মেয়েকে লোকটা কত বড় অপমান করেছে, এর মজা তো বুঝতে হবে গাড়িওয়ালাকে। যখন ঈশান বাচ্চাটাকে দেখতে, ঈশান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। এই বাচ্চাটা অবিকল ওই সারের মতো দেখতে, তবে এই বাচ্চাটার পরীর মতো সুন্দর। এদিকে ঈশান ঝাঁঝরার কণ্ঠে শুনে ওর ঘোর কাটল। এই কাকু, আমি জানি তুমি গাড়িওয়ালা নও, ওই পচা কাকুকে নামতে বলো, দেখাচ্ছি আমি আবর্জনা। কত বড়ি সাহস আমাকে রাগ দেখায়। ঈশান মনে মনে ভাবছে, কি বাচ্চা রে বাবা, কথা কি তেজ, কি মেজাজ, স্যার এর কপি। আচ্ছা তুমি শান্ত হও, আমি স্যারকে ডাকছি। এখন বলে তো তোমার নাম কি বাবু? এই আমি একদম বাবু না, আমি আমার মায়ের বিগ সাইড মা বলে। তার তো ওই একই হলো, লাস্ট অবধি তুমি আমার বাচ্চা। যাই হোক, তোমার নাম বলো, আবার বাচ্চা বলেছো। আমি বলছি না আমি বিগ সাইন্ট হু। আমার নাম আনভিয়া শেখ ইশতিয়ান। স্কুল ক্লাস 3 ক্লাসে চলছে নীরবতা। কিছুক্ষণ পর বাকি 2 ক্লাসে বাচ্চারাও হাজির হলো। শোনা যাচ্ছে একটা সুন্দর কণ্ঠ, মিষ্টি। উপস্থিত সকালে বাচ্চারা চুপ করে বসে আছে। সবার মুখের দিকে তাকালেই বুঝে যাচ্ছে সবার মন খারাপ। সবাই মন দিয়ে ম্যামের কাছে শুনছে কথা। মন খারাপ হবে বা না কেন, তাদের প্রিয় ম্যাম তাদের ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। 3 বছর এদের নিয়ে গড়ে উঠেছিল ছোট একটা পরিবার। এই ম্যাম তার কেউ না, মিস মাহেরা শেখ। এই বয়সী সকল বাচ্চাদের টিচার বলতে বিরক্ত কোনো ব্যক্তি বলে গণ্য করতেও ওরা কিন্তু মাহেরা ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এ ম্যাম কেউ সবাই খুব ভালোবাসে, মাহেরা সবাইকে ভালোবাসে, মিষ্টি ম্যাম বলে ডাকে। তারা সকলে মিষ্টি ম্যামকে খুব খুব বেশি ভালোবাসে। তাদের মিষ্টি ম্যাম শুধু তাদের ম্যাম নয়, তাদের ফ্রেন্ড। মাহেরা এখানে আসার পর প্রথম 2 বছর একটা কোম্পানিতে জব করত। আর একটা মীরা মামা ছিল, তাই ওদের একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো। তবে এটা নিতে চায়নি। তাই মেয়ে একটু বড় হওয়ার পর বাড়ি থেকে অনেকটা দূরে একটা প্রাইমারি স্কুলে 2 বছরে একটার জন্য গেস্ট টিচার হিসাবে জয়েন করেছিল। পরে একটা বাড়িয়ে 3 বছর করা হয়েছে। আর আজকে ওর শেষ ক্লাস ছিল। কিছুক্ষণের মধ্যে ছুটির ঘন্টা বেজে গেল আর সকালে মিষ্টি ম্যাম বের হয়ে চলে গেল। এরপর হয়তো আর এই বাচ্চাগুলোর সাথে দেখা হবে না। চট্টগ্রামে মীরা মামা বাড়ি। মীরাই মা এখানেই ওর থাকা ব্যবস্থা করে দিয়েছে। এখানে আসার পর প্রথম 1 সপ্তাহ মাহিম মীরা মামা বাড়ি ছিল। তারপর একটা ছোট ফ্ল্যাট নিয়ে ওইখানে শিফট হয়। মীরা মামা মামি সবাই ওকে তাদের কাছে দেখতে চেয়েছিল, কিন্তু মাহিম থাকতে নারাজ ছিল। ক্লাস শেষ যখন বের হচ্ছিল, হঠাৎ তখন ওর ফোনটা বেজে উঠল। মিরাজের বাড়ি থেকে ফোন এসেছে। মাহেরা ফোনটা রিসিভ করার সাথে সাথে একটা ঝলসানো কণ্ঠস্বর শুনতে পেল। হারে, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই মাহি? আজকে সারাদিনও ফোন তো একবারও করলি না। আবার আমার পাকা বুড়ির সাথে কোনো কথা বলতে পারি নাই। মাহিরা এমন কথা শুনে ওর মুখে হাসি ফুটে উঠল। এরপর বলল, রাগ করিস না মিরু, আজকে তো পাকা বুড়ি আমার সাথে আসে নাই। জানিস আজকে কি বলেছে? আম্মা, আমার তো কালকে মিরাদের কাছে একেবারে চলে যাচ্ছি। তাই আজকের দিনটা একটু আমরা আমার বান্ধবীদের দেই। আমি আর কি করি, ভালো মানুষ। এর বাচ্চার মতো তাকে তার বান্ধবীদের দিয়ে দিলাম। মাহেরা ওর পাশ থেকে একবার মীরার মায়ের কণ্ঠ শোনা গেল। আচ্ছা বুঝলাম, পাকা বুড়ি একটা। শোন মাহি, তাড়াতাড়ি বাড়ি যদি আর আমাকে আমার চড়ুইয়ের সাথে কথা বলিয়ে দিবি। আমার চড়ুইটা একদম তোর বিপরীত। তুই যতটা শান্ত আর আমার চড়ুইটা ঠিক ততটাই চঞ্চল। আচ্ছা শোন, রাখছি, আমার কাজ আছে। আমার চড়ুই তো আর তোর খেয়াল রাখিস, সাবধানে বাড়ি ফিরিস। আমি ফোন কেটে দিয়ে অতীতের তিক্ত কথাগুলো মনে করে চোখের পানি ছেড়ে দিল। আবার সেই শহর যেখানে ওর সব কেড়ে নিয়েছে, এখানে ইফতিসান বাড়ি ফিরে নাই দেখে মাহেরা চিন্তায় বেড়ে গেল। ওকে যাওয়ার আগে বলে গিয়েছিল, মাম্মা তুমি ফেরার আগে আমি বাসায় চলে আসব। কিন্তু সেই মায়ের এখনও বাড়ি ফেরে নাই। মাহি তাড়াতাড়ি করে পাশের ফ্ল্যাটে গেল। কারণ এই ফ্ল্যাটে এর মেয়ে 6টা বাচ্চা ইশতিয়াককে নিয়ে ওরাই একটা গ্রুপ। এদের জন্য সব থেকে ছোট ইশতিয়াক, অথচ এই দলের নেত্রী। এক বাচ্চা টুকু থেকে ফের অবধি
পড়ে ইতিহাস এখনও পড়া শুরু করে নাই। মাহিম ওকে ঢাকা নিয়ে ওখানেই ভর্তি করে দেবে। নক করার পর দরজা খুলে ইফতিয়ান প্রায় চমকে চটকালো, মামুনি, আপু, ইফতিয়ান, ওরা কোথায় যেন কিছু ওখানে বাড়ি ফিরে নাই কেন? ওরা চিন্তায় কণ্ঠ। শান্ত হও মাহি, তোমার মেয়ে আমাকে বলে গেছে ওরা সবাই একটু সামনে মাঠে যাবে, আমাকে বলে গেছে একটু পরেই ফিরে আসবে। তাই তুমি জানো না, চিন্তা না করো। আচ্ছা আপু, আমি আসি। মাহি এই বলে মাহেরা চলে গেল ওদিকে। আচ্ছা তুমি শান্ত হও, আমি স্যারকে ডাকছি এখন। বলো তো, তোমার নাম কি বাবু? এই আমি একদম বাবু না, আমি আমি আমার মায়ের বিগত চাউন্ট মা বলে। তা ওই ওই একই হলো, লাস্ট অবধি তুমি তো একটা বাচ্চা। যাই হোক, তোমার নাম বলো। আবার বাচ্চা বলছো? আমি বলছি আমি বিগত সাইন্টহুড। আর আমার নাম আরভিন শেখ ইফতিয়ান, বুঝলে? ওই নাম শুনলে ইফতিয়ান বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। যে মেয়ের নাম আর স্যার এর নাম অনেক মিল। এটা কি কারো স্যার এর মেয়ে হবে? তবে আমার বনুটা মেয়েটা তো এখনও ওর মতোই হয়ে গেছে। স্যার আর স্যারের পরিবার যা করেছে তাতে ওখানে কখনোই ক্ষমা করা উচিত নয়। মাহিম আর মা এরা সব থেকে বড় অপরাধী। বাচ্চাটার কাছে ওকে কিভাবে সমাজের কাছে অবৈধ হতে বাধ্য করেছে এরা। একটুও মায়া জাগলো না বাচ্চাটার প্রতি কারো। আর স্যার নিজের বাচ্চাটাকে কিভাবে অস্বীকার করে দিব্যি সুখে দিন কাটাচ্ছে বাচ্চাও। এই কাকু, আমি একবার বলছি না আমি বাচ্চা না? আচ্ছা সরি, এবার তো বলো তো তোমার নাম কি? আইভিয়া শেখ ইস্তিয়ান আমার নাম। শুনেছো? হ্যাঁ হ্যাঁ বাবা শুনেছি। কাকু আমি ছেলে না মেয়ে? ওটা বাবা হবে না, মা হবে। কি পাকা বাচ্চা রে! উহ, আচ্ছা মুশকিল তো একটা বাচ্চা না, অন্যায় কিছু বাড়ে বাবা। এত ভুল ধরেছে আমার টিচারও বোধহয় এত ভুল ধরে নাই। কথাগুলো মনে মনে ঈর্ষান বলে দীর্ঘশ্বাস পেল। এই কাকু, কি এত ভাবছো? তোমাকে এই কখন থেকে বলছি ওই গাড়িওয়ালাকে নামতে বলো, আমার কাছে আছে। তোমার যা বলা আমাকে বলো, আমি স্যারকে বলে দিচ্ছি। একদম না, আমি ওই পাকা কাকুর সাথে কথা বলবো। নিজের ক্ষত জায়গার দিকে ইশারা করে বলো, দেখো কাকু আমার পায়ে কি অবস্থা করেছে ওই বজ্জাত কাকু গাড়ি। আহা, আমার রক্তগুলো সব নিয়ে নিল ওই গাড়ি। ওর কথা বলা শেষ ওই এক সঙ্গী ওকে টেনে নিয়ে বলল, দেখ তিস্তু, তোর পা থেকে রক্ত পড়ছে। ম্যাম জানতে পারলে খুব রাগ করবে, সাথে আমাদেরও বাড়িতে নালিশ করবে। আপি, তুমি চিন্তা করো না, মা আমাকে শুধুমাত্র একটুই তো বোকা দেবে। আমি গুড না, তাই সেটা শুনে নেবে। আচ্ছা দেখ, তুই যা ভালো বুঝিস তাই। ম্যাম যে আমাদের কিছু না বলে। ওর সাথে আবারও 5 জন বাচ্চা রয়ে ওদের বয়স 8 এর কোটা। এই দলের মধ্যে সব থেকে পিচ্ছি ইস্তিশা, ওর বয়সের পচে একটু বেশি। ওদের কথা মাঝে ইতিহাসের রাগে কণ্ঠে শোনা গেল, ঈশান এখানে কি করছিস? আজকে আবার ঢাকা ব্যাক করতে হবে? ভুলে গেছিস? তাড়াতাড়ি এই বাচ্চাগুলোকে সরা। এত নাটক না করে তাড়াতাড়ি কাজ কর। ঈশান আর কি করবে, সে স্যারকে ডাকতে হবে। এদিকে এই মেয়ে, ওইদিকে স্যার বেচারা কই যাবে? স্যার বলছিলাম কি আপনাকে, এই বাচ্চাটা ডাকছে। কে বলছে? আপনি না এনে ওই গাড়ির সামনে থেকে সরেন না। ইস্তিয়ান একটু রাগী স্বরে বলল, সর সামনে থেকে। তো তোকে দ্বারা কিছুই হবে না, এই ঝামেলাগুলো এখানে বিদায় করতে পারিস নাই, রিডিকিউলাস। এই বলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আর ওর সামনে কোমরে হাত দিয়ে রাগী লাজুক নিয়ে দাঁড়িয়ে আছে ইস্তিনার। ইহতিস যতটা রাগ নিয়ে ওর সামনে এসেছে ঠিক ততটাই শান্ত হয়ে ইস্তিনার কথা শুনেছে। এই গাড়িওয়ালা কাকু, তোমার গাড়ির কত বড় সাহস আমার পা থেকে রক্ত বের করে দিয়েছে, আর তুমি আমাকে কি বললে? আমি আবর্জনা? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই পচা কাচু কাকু, ভয় পেলে নাকি? কথা না বলে এইভাবে তাকিয়ে আছো কেন? ইস্তিনা শেষে কথাটুকু একটু জোরেই বলল। ও এমন চিৎকার তো ইস্তিনা সে ধ্যান ভাঙলো ওর এই দিকে। ঈশান ও স্যার এমন চুপ থাকা দেখে কেমন যাওয়ার অবস্থা প্রায়। এইটুকু বাচ্চা, একটা বাচ্চা স্যারকে এমনভাবে শাসাচ্ছে, তাও কিছু বলছে না। অবাক আবার ইঙ্গিত স্থির বাচ্চাটির কথা হারিয়ে গেছে। এ শুধু ওদিকে দেখছে। একদম একটা ডালুর সামনে দাঁড়িয়ে আছে, রাগে পুরো মুখটা লাল হয়ে আছে, সাথে একটা বলার সাথে সাথে ঝুঁটি দুটা দুলছে। সেই দিকেও ধ্যানে ইঙ্গিত তাকাচ্ছে। ইস্তিয়ান পুনরায় বলে, এই কাকু, তুমি আর তোমার গাড়ি মিলে আমার অনেক জ্বালিয়েছে, তাই আমি এখন তোমার গাড়িতে উঠবো। তুমি আমাকে গাড়ি দিয়ে আসবে, একটা তোমার শাস্তি। আমাদের না দিয়ে আসলে তোমাকে লোক দিয়ে পিটানো
পিটান খাওয়াবো আর বলবো তুমি বাচ্চা নির্যাতন করবে, তারপর বুঝবে মজা। ইমতিয়াজ কি তখন বুঝবে। এবার ইমতিয়াজ মুখ খুললো, এই বাচ্চা তোর নাম কি বলবি? এই কাকু একদম বাচ্চা বলবে না, আমি তোমার মাম্মা গ্রিট সাইড। ঈশানকে ইশারা করে বলল, এই কাকু তোমার কি আমাকে কি পেয়েছো? খালি বাচ্চা বলেছো? থাক আর কথা বাড়ালো না। এই তোরা সবাই আয় গাড়িতে ওঠ, এই কাকুর গাড়ি করে বাড়ি যাব বলেই গাড়ির কাছে চলে গেল। ঈশানকে ডেকে বলল, এই কাকু আমাকে একটু উঠিয়ে দাও তো, উঠতে পারছি না। আর ঈশানকে অবাক করে দিয়ে ইমতিয়াজ বলল, ওদের গাড়িতে তুলে দে ঈশান, চল দিয়ে আয়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। চলবে।